খুলতা না। রিহানের শরীর থেকে আসমানি রঙের হসপিটালের পোশাকটা খুলতেই থমথম খেল মীরা। লজ্জায় অস্বস্তি মাথা নত করে। বলিষ্ঠ শক্তপোক্ত চওড়া বুকটা ঘন কালো পশম ভর্তি। মীরার মাথা ঝিম ঝিম করে। সেকেন্ড সময়ের দেখা সেই দৃশ্য মীরার চোখের সামনে এখনো ভাসছে। রিহান মীরার অবস্থা দেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার নতজানু করে রাখা মুখের দিকে। মীরা চোখ তুলে না তাকিয়ে বেড থেকে কালো রঙের শার্টটা হাতে নিয়ে রিহানের পেছনে গিয়ে দাঁড়িয়ে শার্টটা পরিয়ে দিল। বোতাম লাগাতে এসে আরো লজ্জায় মিয়ে যায় মেয়েটা। কাপা কাপা হাতে বোতাম লাগিয়ে শেষ করে সরে যাওয়ার জন্য উদ্যত হতেই রিহান ওর হাত টেনে ধরে। হাতের উল্টো পিঠে চুমো খেল। মীরার শরীর শিরশির করে উঠল। রিহান কিছু বলবে তার আগেই হুড়মুড়িয়ে কেবিনে বেশ কয়েকজন প্রবেশ করল। মীরা চমকে উঠল। দূরে সরে গেল রিহানের কাছ থেকে। অপ্রস্তুত হল সবাইকে দেখে। আতিক চৌধুরী এসেই রিহানকে জড়িয়ে ধরল। রিহান মৃদু হাসল। বলল, কিছু হয়নি মামা। আতিক চৌধুরী রিহানকে জড়িয়ে ধরে রেখেই শুধাল, সেটা তো দেখতেই পাচ্ছি। শিশির এসে মীরাকে জড়িয়ে ধরে। কাল রাতেই খবর পেয়েছে সবাই। বিয়ে করেছে রিহান। আতিক চৌধুরী রিহানকে ছেড়ে মীরার দিকে ঘুরে দাঁড়াল। মীরা অপ্রস্তুত হল। আগে কখনো এই নেতা সাহেবকে এভাবে সামনাসামনি দেখা হয়নি। তবে গ্রামে উনার কথা সবাই বলে, বেশ ডাকনাম তার। তাই কিছুটা অস্থির হয়ে পড়ল। কি বলবে কি বলা উচিত মনে করতে পারল না। আতিক চৌধুরী হাসে। মেয়েটা সহজ সরল মুখে কেমন মায়া ভর্তি। বাচ্চাসুলভ ভাবটা এখনো যায়নি চেহারা থেকে। এই মেয়ে ভীষণ ভাগবতী। সে জানে এটা। তার ভাগ্নে মেয়েটাকে কি পরিমাণ ভালোবাসে ধারণাতীত মেয়েটার। অধরে হাসির রেখে ফুটে উনার। রিহান আর চোখে দেখল। মনে মনে অবাক হল। মামার কত বড় লস করেছে সে। তারপরও মানুষটার বিন্দু পরিমাণ রাগ ক্ষোভ নেই। আতিক চৌধুরী মীরার মাথায় হাত রাখে। বলল, কালকে আসার ইচ্ছে ছিল। যাই হোক সে সব কথা বাদ। নতুন জীবনে পথ চলা দীর্ঘ ও সুখময় হোক। সুখী হও দুজন। মীরা অপ্রস্তুত হাসার চেষ্টা করে। ইফাত শিশিরের পাশেই দাঁড়িয়ে আছে। আতিক চৌধুরী ইফাতকে ইশারা করতেই ইফাত নিজের পকেট থেকে একটা ছোট বক্স বের করে। আতিক চৌধুরীর সামনে খুলে ধরতেই সেটার ভেতর ঝলঝল করে উঠল একজোড়া ডায়মন্ডের চুড়ি। মীরার চোখে লাগলো আলোটা। অবাক হয়। শিশির মীরার হাত এগিয়ে সামনে আনে। আতিক চৌধুরী সেগুলো মীরার হাতে দেয়। মৃদু হেসে বলে উঠল, আমার প্রচুর শখ ছিল এই ব্যাটার শ্বশুর হওয়ার। আজ বানিয়ে নিলাম। কাল হয়তো খেয়াল করনি স্বাক্ষর নামায় মেয়ের দ্বিতীয় বাবাটার নামের জায়গায় আমার নাম ছিল। ছোট একটা উপহার আমার মেয়ের জন্য। মীরা অবাক হল। এত দামি উপহার আর বলছে ছোট। কিন্তু মীরার এটার থেকেও মনে বেশি দাগ কেটে গেল বাবা শব্দটা শুনে। কত বছর পর এমন করে মীরার সাথে কেউ কথা বলল। মীরা আবেগী হল। চোখ টলমল করে। আতিক চৌধুরী সেটা দেখে আলতো হাতে জড়িয়ে ধরে মীরাকে। মাথায় হাত বুলিয়ে দিল। হসপিটালের সব ফর্মালিটি পূরণ করে সকাল 9টার মধ্যে বেরিয়ে এলো সবাই। আতিক চৌধুরী এসছে ভোরে, আবার চলে গিয়েছে 8টার দিকে। সাথে গার্ড নিয়ে আসেনি। শুধু নিজের বিশ্বস্ত এক কর্মচারী নিয়ে এসছে। তাই ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই তিনি আবার ঢাকা ফিরেছে। ইব্রাহিম শেখ এসছে। তবে তিনি হসপিটাল থেকে অফিস চলে গিয়েছে। সাথে এখন শিশির আর ইফাদ। গাড়িতে ইফাদ ড্রাইভিং সিটে বসল। ওর পাশে শিশির। মন না চাইতেও বসতে হয়েছে। কেমন জানি এখন আর আগের মতো পুরুষটার সামনে থাকতে ইচ্ছে করে না। মানুষটাকে দেখলে বুকের ভেতর অনল যেন দাউ দাউ করে জ্বলে ওঠে। আসার সময় বাবার সাথে সে পেছনের সিটে বসেছিল। তবে এখন সেটা সম্ভব নয়। অগত্যা বাধ্য হয়ে সামনে বসতে হয়েছে। মীরা রিহানকে গাড়িতে বসার জন্য তড়িঘড়ি করে দরজা খুলে দিতে গিয়ে মাথা দরজার সাথে বেশ জোরেই ধাক্কা লাগল।
মেয়েটা ব্যথার চোটে নাক লাল হয়। রিহান ক্ষেপে উঠল, ধমক দিয়ে বলল, মরে যাচ্ছি না আমি, সুস্থ আছি। তোকে কে বলেছে এত বড়দের মতো ব্যবহার করতে? মীরা একে তো ব্যথা পেয়েছে, তার উপর রিহান ভাইয়ের ধমক, মেয়েটার কান্না যেন ভেতর থেকে উপচে পড়তে চাইল। তবে কান্না করল না। গাড়িতে বসে মাথা নিচু করে রাখল। রিহান আর চোখে ব্যাপারটা লক্ষ্য করল, তবে পাত্তা দিল না বিশেষ, বরং নিজের ঘাড় সামান্য কাত করে মীরা কাঁধের উপর মাথা রাখল। আরেক হাতে পেট জড়িয়ে ধরে ঘনিষ্ঠ করে নিজের সাথে মেয়েটাকে। মীরা চমকে উঠল। কালকে রাতের সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। রিহান সারারাত তাকে জড়িয়ে ধরেছিল। মীরা লজ্জায় প্রথমবারের ন্যায় কোনো পুরুষের বক্ষদেশে সারারাত তার একটু ঘুম হয়নি। কত শত কল্পনা জল্পনা করেছে। ভোরের দিকে যাও একটু চোখ লেগেছিল, তবে নার্স এসে ঔষধ দেওয়ার জন্য ডাকছিল বিধায় ঘুমটা আর হয়নি। গাড়ি চলছে। রিহান নিজের একটা হাত মীরা কোলের উপর রাখা, তার হাতের মুঠোয় মীরা এক হাত। হসপিটাল থেকে শেখ বাড়ি পৌঁছাতে 10 মিনিটের মতো সময় লাগে। এই পুরোটা সময় রিহান চোখ বন্ধ করে মীরা কাঁধে মাথা রেখেছিল। শেখ বাড়ির গেইটে গাড়ি থামতেই দুজন দারোয়ান বড় গেইটটা খুলে দিল। কিন্তু গাড়িটা রিহান বাড়ির ভেতর নিতে বারণ করল। শিশির ও ইফাত দুজনেই অবাক হয়। মীরা তেমন ভাবান্তর ঘটে না, যেন এটার জন্য সে আগে থেকে প্রস্তুত ছিল। শিশির মীরা মুখের দিকে তাকিয়ে ভাবভঙ্গি বোঝার চেষ্টা করল, কিন্তু কিছু বুঝতে পারে না। রিহানকে জিজ্ঞেস করল, মীরা যাবে না আমাদের সাথে? না, ইফাত ওকে বাড়ি পৌঁছে দিবে। আপাতত তোরা দুজন গাড়ি থেকে নেমে পড়। শিশির ঘাড় নাড়ে। ইফাত গাড়ি থেকে নামার আগে রিহানের হাতে একটা ছোটখাটো শপিং ব্যাগ দিয়ে গেল। মীরা ততক্ষণে রিহানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেই বসেছে। রিহান ব্যাগটা নিয়ে নিজের পাশে রাখল। ফিরে মীরা দিকে তাকিয়ে রইল। মীরা মাথা নিচু করে বসে আছে। রিহান হসপিটাল থেকে বেরিয়ে আসার আগেই মীরার সাথে কথা হয়েছে। মীরা এখন নিজেদের বাড়িতে থাকবে। রিহান সুস্থ হলে তবেই মীরাকে শেখ বাড়িতে নিয়ে আসবে রিহান। যদিও রিহানের তেমন একটা মতো ছিল না, শুধু রমজান শেখের কথায় রাজি হয়েছে। বিয়েটা তার কথা মতো হয়েছে, কিন্তু এটা খুব বেশি কেউ বিষয়টা জানে না, তাই অনুষ্ঠান করে আনলেই ব্যাপারটা সুন্দর দেখাবে। রিহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। মীরা হঠাৎ ঘাড় ঘুরিয়ে রিহানের দিকে তাকালো। মেয়েটার চোখ টলমল করছে, তবে অদ্ভুত বিষয় মেয়েটা বারবার অধর দাঁত দ্বারা চেপে ধরছে। মনে হচ্ছে কিছু নিয়ে অপ্রস্তুত, ভয় পাচ্ছে। রিহান 2 হাত বাড়িয়ে মীরার মুখটা নিজের হাতে আঁচড়ে নিল। ভ্রু উঁচিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তো? হঠাৎ কথা স্বর হারিয়ে গেল। চারদিক থেকে কোনো শব্দ এলো না আর। কান শোষো শব্দের সাথে গরম ধোঁয়া বেরিয়ে এলো যেন। নরম অধর ছুঁয়েছ পুরুষটার সিগারেটে পোড়া অধর। বিষয়টা বুঝতে যেন কয়েক পলক সময় লাগলো রিহানের। যতক্ষণে বুঝতে সক্ষম হলো ততক্ষণে মীরা নিজের কাজ শেষ করে সরে যাচ্ছিল, কিন্তু সামনে বসা বলিষ্ঠ পুরুষ সেটা হতে দিল না। 2 হাতে মেয়েটার কোমর চেপে ধরল। এক টানে নিজের কোলের উপর তুলে কিছুক্ষণ আগে মীরার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ব্যস্ত হল। পুরুষটার অধর স্পর্শে মেয়েটার বেসামাল হল। মস্তিষ্ক খুব করে এটার জন্য নিজেকে দায়ী করল। সেধে সেধে নিজের বিপদটা যে নিজেই হাতে পায়ে ধরে টেনে এনেছে বুঝতে পেরে নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছে করল। শরীর যে এদিকে অবশ হচ্ছে, নিজেকে ছাড়ানোর বিন্দু পরিমাণ শক্তি শরীরে অবশিষ্ট নেই। নিজের স্বামীর এমন রূপ রীতিমতে মীরারও অন্তরে উতালপাতাল হচ্ছে। কত সময় কাটল কেউ হিসাব করার মতো অবস্থায় ছিল না। ছাড়া পেয়ে মীরারও শ্বাস প্রশ্বাসের বেগ দ্রুত হল। মুখ ঘুরিয়ে বসল। রিহান স্বাভাবিক, কোনো পরিবর্তন ঘটেনি, ঠিক আগের মতো স্বাভাবিক, শুধু চোখের চাহনি মারাত্মক। মীরা একবার তাকিয়ে ফের দৃষ্টি ঘুরিয়ে নিল।
রিহান নিজের নিচের অধর দাঁত দ্বারা চেপে ধরে হাত বাঁকিয়ে পাশ থেকে শপিং ব্যাগটা নিল। মীরা কোলের উপর রেখে বাহিরের দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর শোনালো পুরুষটার কণ্ঠ। তোমার একবার স্বেচ্ছায় ছোঁয়ায় তৃষ্ণা বাড়িয়ে গেলে যান। এখন তোমাকে একান্ত নিজের করে পাবার অপেক্ষার দিন দ্রুত ইতি টানতে হবে। মীরা দুটো ঝটকা একসাথে নিতে পারল না। থম মেরে বসে রইল। রিহান আবার বলল, ফোন আছে, সব সেটিংস করাই আছে, কল করলে রিসিভ করবি। মীরা কিছু বলার অপেক্ষা করে না। রিহান তার আগেই বেরিয়ে গেল। ইফাদ এসে গাড়িতে বসল। চমৎকার একটা হাসি উপহার দিল মীরাকে। মীরা অপ্রস্তুত হাসল। ইফাদ গাড়ি স্টার্ট করে। শিশির রিহানকে বাড়ির ভেতর নিয়ে গেল। সদর দরজায় যেন অপেক্ষা করেই ছিল সবাই। শিশির রিহান বাড়ির ভেতর গেল। রিহান গম্ভীর গিয়ে সোফায় বসল। শরীরটা দুর্বল লাগছে, মাথাটাও অল্প চিনচিন ব্যথা করছে। তাই চুপ করে চোখ বন্ধ করে নিল। তাকে ঘিরে সবাই বসল। কি খাবে, শরীর কেমন লাগছে এসব জানতে ব্যস্ত হয়ে পড়ল নীনা বেগম আর রিহানের ছোট চাচি। শিশির সবার সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে, কিন্তু সবার সাথে কথা শেষ সোফায় বসা রিহানের পাশে তাকিয়ে আচমকাই সবার ভিড়ে শিশির অস্ফুটে ডেকে উঠল, টাইসন। রিহান শিশিরের ডাকে চোখ খুলে বামে তাকায়। ধবধবে সাদা আর ব্রাউন কালার সংমিশ্রণে একটা বিড়াল ছানা। এটার স্পর্শ রিহান প্রথমে পেয়েছিল যখন সে এসে বসেছে সোফায়, তখনই তিনি এসে রিহানের পাশের জায়গা দখল করে নিয়েছে। রিহান এক হাতে বাড়িয়ে বিড়ালটাকে ছুঁয়ে দিল। সে যেন মালিকের আদুরে স্পর্শে পেয়ে আহ্লাদি হল। মাথা এলিয়ে দিল হাতে, মুখ ঘষল হাতের তালুতে। ম্যাও ম্যাও করে যেন জানতে চাইল কাল রাতে বাড়ি কেন ফিরেনি রিহান। রিহান কোলে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসল। শিশির ততক্ষণে এসে রিহানের সামনে দাঁড়িয়েছে। মেয়েটার মুখে এখনো বিস্ময়ের ছোঁয়া। চোখ টানটান করে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, এটা এটা এখানে কি করে এলো? এটা তো আমি ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলার সময় সুইজারল্যান্ড দেখেছিলাম। এটা আমি অনেক আগে আনিয়েছি। এর নাম টম। আর তুই যেটা দেখেছিস সেটা কাজল নিয়ে আসবে। রিহান বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। তারপর বিড়ালটাকে নিয়ে উপরে নিজের রুমে চলে গেল। শিশির হতাশ হয়। তার একটা বিড়ালের শখ প্রচুর। অনেক আগে রিহানের একটা বিড়াল ছিল, নাম ছিল ক্যামেলি। সেখান থেকে শিশিরের বিড়ালের প্রতি আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছিল। রিহান ঢাকায় থাকাকালীন সেটা রিহানের সাথে ছিল। শিশির নিজেও ওর যত্ন আত্তি করত, আদর করত, নিজের সাথে সাথে রাখত। একদিন ওরা বাসায় ছিল না কেউ। রিহানের রুমের বারান্দায় ছিল বিড়ালটা। ওর খাবার আর ওর থাকার বাস্কেট সব ছিল বারান্দায়। কিন্তু ওরা যখন বাসায় ফিরে আসে সেদিন বিড়ালটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেক চেষ্টাটার পর কয়েকদিন পরে সেটা মৃত অবস্থায় একটা ডাস্টবিনে ময়লার সাথে পাওয়া যায়। আর এটার শরীরে ছিল অসংখ্য আঘাত, যেগুলো অন্য একটা বিড়াল করেছিল। কিন্তু এটা ওখানে কিভাবে গেল সেটা কেউ আজও ভেবে পায়নি। তবে শিশিরদের বাড়ির পাশে একটা অ্যাপার্টমেন্টে একটা মেয়ের বিড়াল ছিল। সেটা ছিল হুলো বেড়াল, আর দেখতেও বেশ বড় ছিল। সেক্ষেত্রে রিহান ভাইয়েরটা ছিল খরগোশের ছানা। হয়তো ওই হুলো বিড়ালটাই এমন করেছিল। হুলো বিড়ালের মালিক যে মেয়ে ছিল সে শিশিরের ভালো ফ্রেন্ড ছিল। কিন্তু শিশির ওই ঘটনার পর আর কোনো দিন মেয়েটার সাথে কথা বলেনি। সবাই কমবেশি বুঝতে পেরেছিল ওই মেয়েটাই নিজের বিড়ালকে বাঁচাতে রিহানের বিড়ালটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। কারণ রিহানের বিড়ালটাকে ওই মেয়েটার বিড়ালটাই মেরেছিল। মীরা বাড়ি ফিরে আগে গোসল দিল। শরীর কেমন করছে। গোসল দিয়ে খাবার খেয়ে কিছু সময় ঘুমালো। কোকিয়া কমলা এই সুযোগে উঠোনে কিছু কাজ সারল। জোহরের আজান পড়তে তারা দুই শাশুড়ি বউ গোসল করে নামাজ পড়ে মীরাকে ডাকল। মীরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একসাথে দুপুরে খাবার খেল সবাই। অতঃপর বসল সবাই।
কোকিয়া অনেক আগে মেয়ের গলা থেকে চেইনটা খুলে রেখে দিয়েছিল নিজের কাছে, তবে আজ আবার সেটা মেয়েকে পরিয়ে দিল। কমলা নাতনিকে এটা সেটা জিজ্ঞেস করল। মীরা অল্পস্বল্প লজ্জা পেলেও সব বলল। শুধু রাতে জড়িয়ে ধরে ঘুম আর গাড়িতে চুমু, এগুলো বাদে সব গল্প করে দাদির সাথে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বারবার ফোন চেক করল মীরা। অপেক্ষা করল রিহান ভাইয়ের একটা কলের, কিন্তু না, কিছু এলো না। রাত 8টা বাজে মীরা খাবার খেয়ে রুমে এলো। এসেই দেখল ফোনটা বাজছে। তড়িঘড়ি করে এসে ফোন হাতে নিল, কিন্তু কল রিসিভ করতে পারল না। আর পূর্বে অভিজ্ঞতা না থাকার ফলে প্রথমবার কল কেটে গেল। দ্বিতীয়বার কল আসতেই মীরা রিসিভ করতে সক্ষম হয়, এবং ফোন কানে দেওয়ার আগে অনাকাঙ্ক্ষিত একটা মুখ চোখের সামনে ভেসে উঠল। মীরা চোখ বড় বড় করে নিল, লজ্জায় মাথা নিচু করে রাখল। উদম শরীরে বসে আছে রিহান, পরনে শুধু একটা টাওয়াল, মাথায় শুভ্র ব্যান্ডেজ, মুখে পানির প্রলেপে চিকচিক করছে চাপদারি, ঠোঁট জোড়া ফেকাসে দেখাচ্ছে। হাতে তার ফোন, যার ভেতরে ভিডিও কলে রয়েছে লজ্জাবতী মীরা। মীরা লজ্জাবতী নয়, শুধু রিহান ভাইয়ের এমন অবস্থা থেকে সে লজ্জা পাচ্ছে, অন্যথায় মুখ দিয়ে মেয়ের খই ফুটে। রিহানকে দারুণ দেখাচ্ছে, কোনো তামিল সিনেমার হিরোকে টেক্কা দেওয়ার মতো মারাত্মক সুন্দর। মীরারও চোখ আটকে থাকে এই পুরুষের দিকে, কিন্তু তাকাতে পারে না। এভাবে দেখলে তার বুকের ভেতর কেমন করে ওঠে, পেটে শিরশির অনুভূতি হয়। রিহান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছে মীরাকে, চোখ দিয়ে যেন নেশা ঝরে। মীরারও সর্বাঙ্গে কাঁপন ধরে, শিরশির করে শিরা উপশিরায়। মীরা, মৃদু স্বরে ডাকল রিহান। মীরা চোখ তুলে একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে আবার মাথা নত করে। অধর নেড়ে মিহি স্বরে জবাব দিল, জি বলুন। আসবো? মীরা চমকে উঠল, হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছু সময় রিহান ভাইয়ের দিকে। পরপরই দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে বলে, অসুস্থ আপনি? তোর শরীরের গন্ধ, তোর ওই নরম হাতের ছোঁয়া পেলে সুস্থ হয়ে যাব। রিহান ঘোরলাগা কণ্ঠে বলে উঠল। মীরা লজ্জা পায়, চোখে সেটার ছাপ স্পষ্ট। রিহান দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটার চোখের নিচে কালি পড়েছে। নিশ্চয়ই পরীক্ষার জন্য রাত জেগে পড়েছে সেই জন্য। রিহান আরও একটা বিষয় লক্ষ্য করল, সেটা হচ্ছে মীরার মুখে চিন্তিত দেখাচ্ছে। মীরা বলে উঠল, আম্মা, দাদি, সবাই কি বলবে? আমি ম্যানেজ করে নেব সবাইকে। রিহান সোজাসাপটা জবাবে বলে। মীরা তাও কেমন বিষয়টা ভালো নজরে দেখল না, কিন্তু পরক্ষণেই মনে পড়ে তারা তো প্রেম করছে না এখন, বিবাহিত তারা, স্বামী স্ত্রী, সমাজে একটা পরিচয় আছে তাদের। তাহলে ভয় কিসের? মীরার ভাবনার মাঝেই রিহান আবার বলে উঠল, আমি কি পরনারীর কাছে যাব? আমি আমার বউয়ের কাছে যাব। মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে রিহান কল কেটে দিল। মীরা ফোন রেখে দৌড়ে মায়ের রুমে গেল। কোকিয়া মাত্র কোরআন তেলাওয়াত শেষ করে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে মেয়েকে এমন দৌড় নিজের রুমে প্রবেশ করতে দেখে চিন্তিত হল। শরীর কি মেয়েটার আবার খারাপ করল? কোকিয়া দ্রুত কদম ফেলে মেয়ের কাছে এলো। মীরা কালবিলম্ব করে না, মিনমিন করে বলল, আম্মা, রিহান ভাই আসছে। এখন? কোকিয়া বেগম বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে উঠল। কোকিয়া মেয়ের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। মীরা শুধু মাথা ঝাঁকাল, যার অর্থ হ্যাঁ বোঝালো। এত রাতে বাড়িতে শুধু 3 জন মহিলা মানুষ, তার মধ্যে এত রাতে ভাইপো নতুন মেয়ে জামাই রূপে প্রথমবার তার বাড়ি আসবে। আপ্যায়নের তো একটা ব্যাপার আছে। তার উপর একটা সময় এই ছেলেটাকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবেসে আদর যত্ন করত। যদিও ভালোবাসাটা এখনো ঠিক আগের মতোই রয়েছে, শুধু প্রকাশ করার মতো কোনো পরিস্থিতি মাঝে ছিল না। কোকিয়া বেগম তড়িঘড়ি করে খাবার ঘরে গেল। ফ্রিজ থেকে 2টো ডিম আর মাছ নামিয়ে পানিতে ভিজিয়ে রাখল। এক চুলার সিলিন্ডার গ্যাস আছে, সেখানে ভাতের পানি বসিয়ে দিলেন। নিজে চাল নিতে নিতে মীরাকে বলল,
বারান্দা থেকে আরো একটা বৃষ্টির পানির বোতল নিয়ে আয়। মীরা এত সময় মাকে দেখছিল। কত তাড়াহুড়ো করে তার মা কাজ করছে। মীরার যেন সব স্বপ্ন মনে হচ্ছে। মীরা একবার চালের ড্রামের কাছে দেখল, সেখানে আর কোনো পানির বোতল নেই। তার মা বৃষ্টি হলেই বাড়িতে যত বোতল থাকে সবগুলোতে পানি ভর্তি করে রাখে, যার ফলে রাতে কিংবা পুকুর থেকে পানি আনার তেমন একটা ঝামেলা থাকে না। আর এমনিতেও গ্রামেগঞ্জের পুকুরের পানিগুলো প্রায় দূষিত হয়ে যায়, তারও যথেষ্ট কারণ থাকে। তাই বৃষ্টি হলে সেই পানি বোতল, ড্রাম কিংবা আরও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে রাখলে আরও ভালো হয়। মীরার মায়ের ভাত রান্না শেষ, মাছ ভুনা করার মাঝেই গেইটে শব্দ হলো। কোকিয়া মেয়েকে চুলার কাছে দাঁড়াতে বলে গেইট খুলতে গেল। মীরা কেমন আলস ভঙ্গিতে চুলায় মাছ নাড়তে লাগল। মীরা খাবার ঘর থেকে শুনতে পেল কোকিয়া রিহানকে কিছু নিয়ে শাসাচ্ছেন। মীরা ভয় পেল, আবার কোনো গন্ডগোল হয়েছে ভেবেই মীরার অভয় গলা শুকিয়ে এলো। দ্রুত মাছ চুলা থেকে তুলে খাবার ঘর থেকে উকি দিয়ে বারান্দায় দেখতেই চক্ষু কপালে উঠল। দুইটা ছেলে বারান্দায় হরেক রকম ফল মিষ্টির প্যাকেট রেখে আবার ফিরে যাচ্ছে। মীরার মুখ হা হয়ে গেল। এত কিছু সে একসাথে এই প্রথমবার দেখল। যদিও কত কথাটা কেমন শুনতে, তবে সত্যি এটাই। এত বাজার একসাথে সে আগে কখনো দেখেনি, বিশেষ করে বাবা মারা যাওয়ার পর। যদিও কোকিয়া নিজের সাধ্যমতো করে, তবে এতটা না। কোকিয়া হাঁসফাঁস করছে। রিহান বিষয়টা বুঝতে পেরে আর চোখে উনার দিকে তাকিয়ে মেকি হাসার চেষ্টা করে। হাতে তার টম, গায়ে একটা জ্যাকেট, তার নিচে একটা চেক শার্ট, মাথায় এখন শুধু একটা ছোট সাদা পট্টি লাগানো। কি মারাত্মক সুন্দর লাগছে পুরুষটাকে এতে। মীরার গলা শুকিয়ে আসে। কোকিয়া হতাশার দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে এক এক করে সব খাবার ঘরে নিতে লাগল। মীরা এদিকে তড়িঘড়ি করে রান্নাঘরে এসে সব গুছিয়ে খাবার টেবিলে রেখে দিয়েছে। রিহান মীরার রুমের সামনের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। রাত 10টা বাজতে বাজতে কোকিয়া মেয়ে জামাইয়ের খাবার দাবার পাট চুকিয়ে সব গুছিয়ে নিজের রুমে চলে গেল। মীরা ও নিজের মা রুমে যেতে নিজের রুমে এলো। রিহান তখন মীরার ছোট আয়নাটার সামনে দাঁড়িয়ে শার্টের উপর পরে থাকা কালো রঙের জ্যাকেটটা খুলছে। আর বিড়ালটা বিছানায় বসে রিহানকে দেখছে। মীরা এটার নাম জানে না, তবে দেখার পর থেকেই এটাকে ছুঁয়ে দেওয়ার লোভ হচ্ছে। মীরা দরজা বন্ধ করবে কিনা সেটা নিয়ে দ্বিধায় ভুগছে। ঠিক তক্ষুনি রিহান গম্ভীর স্বরে আদেশ করল, দরজা বন্ধ করে আয়। মীরা খুব সাবধানে দরজা বন্ধ করে, যাতে কোনো শব্দ না হয় সেই ভয়। বাড়িতে মা, দাদি আর সে দরজা বন্ধ করে একটা পুরুষের সাথে একই রুমের ভেতর। ভাবতেই মীরার অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই পুরুষকে নিয়ে বিশ্বাস নেই, যখন তখন যা কিছু করে বসবে। রিহান জ্যাকেট চেয়ারে রেখে নিজের কাছে ডাকল মীরাকে। মীরা এদিক ওদিক তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে রিহানের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। এখনো তো মীরার এসব স্বপ্ন মনে হয়। ভাবতেই পারে না এত সব হয়েছে তার সাথে। নিজের ভালোবাসার মানুষটা তারই স্বামী, এটাও তার কপালে ছিল। ভাবলেই নিজেকে সুখী মনে হয়। মীরার ভাবনার মাঝেই রিহান আচমকাই হাঁটু গেড়ে নিচে বসে গেল। মীরা চমকে উঠল, দূরে সরে গেল। অবাক হয়ে বলে উঠল, এ কি আপনি নিচে কেন বসেছেন? উঠুন, উপরে বসুন, এদিকে আয়। মীরা তবুও দাঁড়িয়ে থাকে। রিহান সেটা দেখে আবার বলে, এদিকে আয়। মীরা এবার ধীর পায়ে এগিয়ে রিহানের সামনে দাঁড়াতেই রিহান নিজের প্যান্টের পকেট থেকে একটা কিছু বের করে মীরার পা টেনে নিজের উরুর উপর রেখে মীরার পায়ে সেটা পরিয়ে দিল। মীরা অবাক হয়ে দেখল, স্বর্ণের একটা পায়েল, খুব বেশি কারুকাজ করা নয়, নর্মাল, তবে দারুণ সুন্দর দেখতে পায়েলটা। রিহান মীরার পায়ে অধর ছুঁয়ে চুমু খেতেই মীরার ঘোর কাটল। ঝট করে পা সরিয়ে নিতেই রিহান বিরক্ত হল। উঠে দাঁড়িয়ে বিছানায় গিয়ে বসল। মীরা রদিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। মীরার পুরো শরীর শিরশির করে উঠল। কাটার ন্যায় বিঁধল এই চাহনি।
মারাত্মক সুন্দর পুরুষটার চাহনি। রিহান টমকে বিছানা থেকে কোলে তুলে ফের নিচে বসল। মীরাকে ডেকে পাশে বসতে ইশারা করে। মীরা গিয়ে অল্প দূরত্ব রেখে বসল, কিন্তু রিহান সেই দূরত্ব মিটিয়ে নিল। টমকে বা হাতে নিজের এক উরুর উপর রেখে ডান হাতে মীরার গলা থেকে ওড়না খুলে নিল। সেটা দিয়ে টমকে ঢেকে দিল। টম একদম চুপ করে রইল, কোনো নাড়াচাড়া নেই। মীরা চমকে উঠে কিছু বলতে যাচ্ছিল, রিহান বাধা দিল। গলায় মুখ গুজে মীরা কথা বলার রাস্তা বন্ধ করে দিল। মীরা বরফের অনুরূপ জমে গেল। রিহান সুযোগ বুঝে বউয়ের অধরে মেতে উঠল। মীরার চোখ প্রথমে রসগোল্লার ন্যায় বড় বড় আকৃতি ধারণ করলেও সেটা পরে খুব ছোট ছোট হয়ে গেল। কিন্তু চোখ বন্ধ হওয়ার আগে মীরা দেখল টম ওড়না পা দিয়ে টেনে সরিয়ে এক চোখ বের করে তাদেরই দেখছে। এটা লক্ষ্য করেই মীরা ছুটাছুটি করতে লাগল। রিহান বিরক্ত হলো, বিশেষ মুহূর্তে বাধা একদম পছন্দ হয়নি তার। তবে মীরার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে টমকে ড্যাবড্যাব করে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে চক্ষু চটগাছ। রিহান অসহায় বোধ করল নিজেকে। বলল, টাইসন এলে তোর সাথে ওর বিয়ে দেব টম। তখন তুই যত ইচ্ছে রোমাঞ্চ করিস, আমি বাধা দেব না। দয়া করে আমার রোমাঞ্চের দিকে এখন নজর দিস না। ইফাদের ফোন অনবরত বেজেই চলেছে, কিন্তু ইফাদের সেদিকে হুঁশ নেই। ওয়াশরুমে সেই যে গিয়েছে আসার আর খবর নেই। শিশির এসছিল ইফাদের কাছে একটা জিনিস দেখাতে, কিন্তু এসে এমন মহাবিপদের সম্মুখীন হবে ভাবেনি। ইফাদকে ডেকে বলার পর ইফাদ শিশিরকে বলল কল এটা রিসিভ করতে, কারণ এতবার কল করছে কেউ জরুরি কিছু হতে পারে। তাই শিশির শেষমেশ বাধ্য হয়ে ফোনটা হাতে নিল। দেখল হোয়াটসঅ্যাপে এসছে কল, যেখানে মেয়ের পিকচার দেওয়া একটা আইডি থেকে কল আসছে। মেয়েটার ড্রেস আপ দেখে মেয়েটার সম্পর্কে শিশিরের একটু হলেও ধারণা জন্মাল মেয়েটা খুব বেশি একটা সুবিধার হবে না। হয়তো বড়লোক বাবার বিগড়ে যাওয়া কোনো মেয়ে, যেমনটা ইফাদ। শিশির কলটা রিসিভ করল না। এমন কারোর সাথে তার কথা বলার ইচ্ছে নেই। নাম্বারটার নিকনামটা দেখে শিশির আরও কনফার্ম হলো এটা ইফাদের নিউ গার্লফ্রেন্ড। সবকিছু যেমন তেমন শিশিরের এটা দেখে আরও কষ্ট হলো। যখন নজর পড়ল মাই হানি, শিশিরের গা কেমন কাঁপন ধরল। ফোনটা রেখে ল্যাপটপ হাতে নিজের রুমে ফিরে যাওয়ার জন্য উদ্যত হতেই মেসেজের শব্দ পেয়ে থেমে গেল। বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে দেখল মেয়েটা হোয়াটসঅ্যাপে কিছু পিকচার পাঠিয়েছে। শিশিরের কৌতূহল হল, লক নেই ফোন, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। কারোর প্রাইভেসি দেখা কোনো ভদ্রতার কাতারে পড়ে না, কিন্তু এক মুহূর্তের জন্য শিশির নিজেকে অভদ্রতা মেনে নিল। হয়তো আজকে সে নিজের জীবনের সঠিক একটা সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এত রাতে একটা মেয়ে একটা ছেলে কি দিতে পারে সেটার সম্পর্কে শিশিরের কিছুটা হলেও ধারণা আছে। তবে ধারণা দিয়ে তো আর দুনিয়া চলবে না, প্রমাণটাও লাগবে। শিশির কাপা কাপা তর্জনী আঙ্গুলটা নেড়ে ফোনের স্ক্রিনে টাচ করল। মেয়েটার ইনবক্সে যেতেই শিশিরের চোখমুখে একরাশ ঘৃণায় ভরে গেল। ইফাদ খারাপ মেয়েদের সাথে ডেট করে শিশিরের জানা ছিল, কিন্তু এতটা ঘনিষ্ঠ হতে পারে বা হবে কোনো মেয়ের সাথে শিশিরের ধারণা ছিল না। শিশির হঠাৎ অনুভব করল তার চোখের পাতা কাঁপছে, ভিজে উঠেছে চোখ। কিন্তু চোখ ছেড়ে জল গালে গড়ানোর আগেই শিশির চোখের জলটা মুছে নিল। ফোন রেখে মেসেজ আবার আনসিন করে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বেরিয়ে এলো। নিজের রুমে যেতে যেতে বিড়বিড় করে আওড়াল, তুমি কোনো দিন জানবে না, তুমিও আছো কারোর ভালোবাসা হয়ে ভালোবাসার পিঞ্জিরা। অনেক দূর চলে যাব তোমার কাছ থেকে ইফাদ ভাই। সকালে ঘুম ভেঙে রিহান মীরাকে পাশে পেল না। ভ্রু কুচকে শোয়া থেকে উঠে বসল। চোখ ডলে এদিক ওদিক, পুরো রুমে নজর বুলিয়েও মীরার দেখা মিলল না। রিহান গা থেকে কাঁথাটা সরিয়ে উঠে দাঁড়াল। গায়ের শুধু সাদা একটা টি শার্ট আর লুঙ্গি। লুঙ্গির দিকে নজর পড়ে রিহানের কাল রাতের কথা মনে পড়ে গেল। রিহান ঘুমানোর সময় ট্রাউজার নয়তো হাফ জিন্স প্যান্ট পরে ঘুমায়, কিন্তু এখানে আসার সময় তো সে কিছু আনেনি। আর নামিরার কোনো ভাই টাই আছে।
অগত্যা ভেবেছিল প্যান্ট পরেই ঘুমিয়ে পড়বে আজকের রাতটা। আর শুয়েও পড়ে। আর মীরা ওয়াশরুমে গিয়েছিল। কিন্তু ওয়াশরুম থেকে ফিরে এসে রিহানের হাতে লুঙ্গি দিয়ে মিনমিন করে বলল, আম্মা দিয়েছে। রিহান আগে কখনো লুঙ্গি পরেনি। তবে দাদা রমজান শেখ পরে সব সময়। তাই এটা দেখে তেমন অবাক হলো না। কিন্তু সে এটা আদৌ পরে কমফোর্টেবল ফিল করবে তো? তার উপর শ্বশুর বাড়ি। কোনো অঘটন না ঘটে। রিহান দেখল লুঙ্গিটা নতুন। কিন্তু সেটার গায়ে ভাঁজের দাগ বসেছে। সাদা লুঙ্গি। রিহান ভেবে নিল মীরা দাদার। আর তার ধারণাই সত্যি হলো। মীরা বলল, এটা দাদু ভাইয়ের। কিন্তু শুধু একদিন ব্যবহার করেছিল, ঈদের নামাজে। এরপর আর পরার সুযোগ হয়নি। রিহান বুঝতে পারে মীরা ভেবেছে রিহান হয়তো এটা কার এটা ভেবেই পড়তে চাইবে না। অস্বস্তি দূর করতে এত কিছু বলেছে। রিহান মৃদু হেসে বলে উঠল, আমার সমস্যা হবে না। রিহান রুমেই প্যান্ট চেঞ্জ করে নিল। মীরা বাহানা দিয়ে অন্যদিকে ঘুরে টেবিলে বই গোছাতে লাগল। রিহান প্যান্ট চেয়ারে রেখে মীরাকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, বিয়ের পর বউয়ের সামনে ছেলেদের লজ্জা পেতে নেই। এতে করে বাবা হওয়া থেকে বঞ্চিত হতে হবে নয়তো। মীরা চোখ বড় বড় করে নিল। রিহান ভাই নির্লজ্জ কথাবার্তা বলছে, অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু খুব অবাক করা কাণ্ড নয়। তবে হঠাৎ করে এতটা লাগামহীন কথা মীরার অমন মনে মনে রিহানকে একটা নাম উপাধি দিতে ভুলে না। ভুল করে মনের কথা মুখে বলে ফেলে। নির্লজ্জ। রিহান তখন গম্ভীর। অধর কামড়ে ধরে। মীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে কাঁথা দিয়ে পুরো শরীর ঢেকে নিল। রিহান যা দেখে বাঁকা হাসল। আর সেই দৃশ্য মনে করে রাতের মতো আবারও এখন হাসে। মীরা মাত্রই রুমে এসছিল। আর রিহানকে এমন হাসতে দেখে ভ্রু কুঁচকে নিল। রিহান মীরাকে দরজায় এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে থমথম খেল। তবে সেটা মীরাকে বুঝতে না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় ছিলি তুই? আম্মার সাথে। আপনার কফি নেই? আম্মা ভালো দুধ চা বানায়। দেই। মীরা হাতের উপন্যাসের বইটা টেবিলের উপর রেখে বলল। রিহান নিজের প্যান্ট হাতে নিয়ে মীরাকে নাকচ করে দিয়ে বলল, রুমে দিতে হবে না। আমি ফ্রেশ হয়ে যাব। তুই বস এখন। মীরা বসল না। রিহানের পেছনে পেছনে গিয়ে ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে রইল। হাতে একটা নতুন গামছা। রিহান ফ্রেশ হয়ে বেরিয়ে এলো মিনিট 5-এর মাথায়। চোখে মুখে পানি। ভ্রু জোড়ায় পানি। মুখে বিন্দু বিন্দু পানি কণা। মীরা মাথা নিচু করে গামছাটা এগিয়ে দিল। রাতের কথা মনে পড়ে একরাশ লজ্জা এসে ঘিরে ধরল তাকে। ঘুরে উল্টো দিকে বারান্দায় এলো। পেছনে পেছনে হাতমুখ মুছতে মুছতে রিহান ও আসে। বাহিরে শাহনাজ আর কমলা বেগম। মূলত তারা গাছের পরিচর্যায় আছে। রিহান বারান্দায় থাকা চেয়ারে বসল। সামনে একটা টেবিল। রিহান বসতেই মীরা খাবার ঘর গেল। ফিরে এলো ট্রে হাতে। পেছনে কোকিয়া আছে। দুজনের হাতের নাস্তার প্লেট দিয়ে টেবিল ভরে গেল। হরেক রকমের পিঠা, ফলমূল, মিষ্টি, দুধ, ডিম। এগুলো কোকিয়া একদম ভরে উঠে শাহনাজের মায়ের সাহায্য নিয়ে তৈরি করেছে। সাথে শাহনাজও ছিল। কোকিয়া নাস্তা দিয়ে মীরার হাতে একটা পাখা দিয়ে বাহিরে রান্না ঘরে গেল। যাওয়ার আগে অবশ্য রিহানকে বেশ কয়েকবার করে খেতে বলে গেল। আর সাথে এটাও জিজ্ঞেস করে গেল আর কিছু খেতে ইচ্ছে করলে যেন উনাকে বলে। রিহান বিস্ময় কিছু বলতে ভুলে গিয়েছে। শুধু মীরা রদিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থেকে বলে উঠল, সকালে আমি এত খাবার খাবো? তুই জানিস না কেন বারণ করিস নি ফুপিমণিকে? আম্মা শখ করে করেছে। আমি তাই কিছু বলতে পারিনি। আর আমি ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেলেছিল। রিহান চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। শুধু একটা ডিম আর দুধ খেলো বসে। তারপর একটা আপেল নিয়ে রান্নাঘরের দিকে গেল। মীরা পেছনে থেকে ডাকতে ডাকতে নিজেও এলো। রিহান এসে সোজা রান্নাঘরে ঢুকল। মীরা বাহিরে দাঁড়িয়ে রইল। কোকিয়া সবেই পেঁয়াজ কাটতে বসেছিল।
রিহানকে দেখে কোকিয়া অস্থির হয়ে রেখে উঠে এলো। মুচকি হেসে জিজ্ঞেস করল, কিছু লাগবে? মীরা, কে বল, তুমি আমার সাথে আগের মতো কথা বলতে পারো না? তুমি করে কেন বলো? পাগল ছেলে, বড় হয়েছিস না, তার উপর এখন আবার মেয়ে জামাই। অত শত টেনে লাভ নেই, আগের মতো করে কথা বলবে। আর হ্যাঁ, মীরাকে শাড়ি পরিয়ে রেডি করে দাও একটু। শিশির চলে যাবে ঢাকা, ওর সাথে দেখা করবে বলল। শেখ বাড়িতে যেতে হবে? রিহান মুচকি হেসে মাথা নেড়ে না জানালো। কোকিয়া বেরিয়ে এলো, হা হুতাশ করল এত তাড়াতাড়ি জামাই চলে যাবে বলে। রুমে এসে রিহানের আনা কাল রাতের 3টা কাপড় থেকে একটা কাপড় নিয়ে মেয়েকে নিজের রুমে ডাকল। মীরা আসতেই কোকিয়া মেয়ের হাতে ব্লাউজ পেটিকোট দিয়ে পরে নিতে বলল। মীরা জানে সব, তাই কিছু না বলে সব পরে নিল। আকাশি রঙের একটা শাড়ি, সাদা ব্লাউজ। মীরাকে শাড়ি পরিয়ে কোকিয়া নিজেই চমকালো। মনে মনে বেশ কয়েকবার মাশা আল্লাহ আওরাল। চুলগুলো মীরা নিজেই বিনুনি করে নিবে বলে নিজের রুমে এলো। রিহান টমকে খাবার দিচ্ছিল। শাড়ি পরিহিত মীরাকে দেখে হাত থেমে গেল। টম নিজেও মীরা রদিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। রিহানের দিকে তাকিয়ে টম ম্যাও ম্যাও করে ডেকে উঠল। রিহানের হুঁশ নেই সেদিকে। টমের যেন রাগ হলো। রিহানের হাতে আঁচড় কাটতে রিহানের হুঁশ এলো। দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে ফের মীরা রদিকে তাকালো। মীরা আজ প্রথম শাড়ি পরেছে, তাই সামলাতে হিমশিম খেতে হচ্ছে। নিচের দিকে তাকিয়ে শাড়ির কুচি ঠিক করছিল সে, কিন্তু রিহানকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা নিজেও থমথম খেল। মুখ শুকিয়ে এইটুকুন হলো। ভাবল খুব বাজে দেখাচ্ছে নিশ্চয়ই। রিহান পিঠার বাটি টমের সামনে রেখে ধীর পায়ে এগিয়ে এসে মীরার সামনে দাঁড়ালো। এক হাতে দরজাটা সামান্য চাপিয়ে দিয়ে দুজনকে আড়াল করে নিল। বাইরে থেকে রুমের ভেতরটা দেখা গেলেও তাদেরকে কেউ দেখতে পাবে না। রিহান নিজের হাত মীরার পেছনে দেয়ালে রেখে মীরা রদিকে ঝুঁকে গেল। ডান হাতে মীরার ঘাড়ে রেখে এগিয়ে আনলো মীরার মুখ। মাথাটা কাত করে মেয়েটার কানের কাছে নিয়ে কানের লতিতে লাগিয়ে নিল অধর। মেয়েটার শরীর মৃদু কাঁপছে। চোখ বন্ধ করে খিচে দাঁড়িয়ে আছে মীরা। রিহান ফিসফিস করে বলে উঠল, আবার একটা নতুন রূপ। পাগল হয়ে যাচ্ছি আমি। কন্ট্রোল হারিয়ে ফেললে ভয়ঙ্কর হবে তোর জন্য। নিজের ভালো চাইলে শাড়ি চেঞ্জ করে আয়। মীরা প্রথমে চমকে উঠলেও পরে চোখ খুলে ড্যাব ড্যাব করে রিহানের মুখের দিকে তাকিয়ে রইল। আর ভাবল, এই কেমন লোক, নিজেই একটু আগে বলল শাড়ি পরে রেডি হতে, আবার এখন বলছে শাড়ি চেঞ্জ করতে। মীরা মনে হলো গিরগিটি ও বোধ হয় এত দ্রুত রং পরিবর্তন করে না যত দ্রুত রিহান ভাইয়ের মতিগতির পরিবর্তন হয়। পাগল করে ছাড়বে আমায় এই মেয়ে। রিহান কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বিড়বিড় করে। মীরা হিজাব বাঁধছে, গায়ে একটা পাকিস্তানি 3 পিস। এটা মীরাকে ওর মা গত ঈদে কিনে দিয়েছিল, যদিও মীরার এটা নেওয়ার ইচ্ছে ছিল না, দামটা বেশি হওয়ায়। কিন্তু মীরার মা মেয়ের অমতে গিয়ে মেয়ের মনের শখ পূরণ করেছে। 3 পিসটা হালকা বাদামি বর্ণের। 3 পিসের সাথে ম্যাচিং করে হিজাব, ঠোঁটে গোলাপি লিপস্টিক, তাও একদম হালকা করে দিয়েছে। যদিও রিহান নিষেধ করেছিল। পরে মীরাকে মুখে মাস্ক পরে নিতে দেখে থমথম খেল রিহান। যদি এমন মুখ দেখেই বেরোবে তো এত সাজার কি প্রয়োজন? কিন্তু পরক্ষণেই রিহানের মনে হলো না, তার ধারণা ভুল ছিল এত সময়ে। মেয়েরা কাউকে দেখানোর জন্য সাজে না, তারা সাজতেন পছন্দ করে। তাদের ভালো লাগা এটা, কাউকে দেখাতে ইন্টারেস্ট নয়। তারা নিজেদের মনের শান্তির জন্য সাজে। মীরা সাজ কমপ্লিট করে এসে রিহানের সামনে দাঁড়ালো। রিহান দেখল এখনো সুন্দর দেখাচ্ছে। রিহান মীরার কপালে চুমু খেল, মুচকি হাসল। মীরার দুনিয়া থমকে গেল। অপলক তাকিয়ে রইল রিহানের হাস্যজল মুখের দিকে। রিহান বউয়ের মুখ ঢাকা থাকার পরে ও মীরার থমকে যাওয়া বুঝতে সক্ষম হল। মাথা নিচু করে মীরা রদিকে ঝুঁকে ফিসফিস করে বলল, মাশা আল্লাহ। এভাবে হা করে তাকিয়ে থেকো না, তোমায় দেখলে আমি এলোমেলো হয়ে যাই।
আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। মীরা দূরে সরে গেল, গলা শুকিয়ে আসার উপক্রম। রিহানের কণ্ঠ অদ্ভুত নেশালো শোনালো। মীরার রক্তকণিকায় অসহ্য শিহরণ হয়। কাঁধে ঝুলিয়ে রাখা ওড়না এক হাতের মুঠোয় চেপে ধরে শ্বাস টানে। ওর হঠাৎ গরম লাগছে প্রচুর, শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে। তবুও অধৈর্যরা কোনো রকম নেড়ে জানালো। শিশির আপু বসে আছে বাহিরে। রিহান দূরে সরে গেল, এক হাত প্যান্টের পকেটে রেখে আরেক হাত মাথার পেছনে রেখে চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়াল। কোথায় একটু বউয়ের সাথে রোমাঞ্চ করব, সেই সুযোগটাও নেই। আগে তো আমার রোমাঞ্চের শত্রু ছিল টম, আর এখন তারই শাশুড়ি। বউ নিয়ে বাসর করতে বনবাস চলে যাব, সংসার সেখানে পাতব। মীরার চোখ কপালে উঠার জোগাড়। গোল গোল আখি জোড়া তুলে রিহানের দিকে তাকিয়ে রইল। রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। মীরা ও বিস্ময় কাটিয়ে পেছনে পেছনে এলো। শাহনাজ, শিশির, কমলা বেগম, কোকিয়া বেগম আরও কিছু মহিলা দাঁড়িয়ে আছে। রিহান কোকিয়া বেগম আর কমলা বেগমের কাছে বলে বাড়ি থেকে বেরুলো। রাস্তায় শাহনাজ এলো ওর পেছনে, আর বাকিরাও আছে। শাহনাজের চোখ মুখের অস্থিরতা দেখে রিহান গাড়িতে ওঠে না। জিজ্ঞেস করল, রাজি হলে না? শাহনাজ একটু অবাক হয় না। কাজল কিছুদিন আগেই ওকে প্রপোজ করেছে, কিন্তু মেয়েটা কোনো জবাব দেয়নি। এরপর কাজল বেশ কিছু দিন সময় দিয়েছে ওকে, কথা বলেছে, কিন্তু শাহনাজ কিছুই জানায়নি কাজলকে। এতে কাজল মনক্ষুণ্ণ হয়েছে। শাহনাজের থেকে কোনো জবাব না পেয়ে সে হয়তো ভেবেছে শাহনাজ ওকে ভালোবাসে না। কিন্তু শাহনাজ তো কাজলকে পছন্দ করে, শুধু নিজের মায়ের কথা ভেবে এসব করার সাহস পাচ্ছে না। তবে কখনো যদি কাজলকে নিজের করে পাওয়ার একটা সুযোগ সে পায়, তাহলে সে যে করেই হোক মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেতে সব রকম চেষ্টা করবে। শাহনাজ দীর্ঘ শ্বাস ছাড়ে, মলিন স্বরে বলল, আম্মা জানলে মেরে ফেলবে, তাহলে ভুলে যাও ওকে। স্বাভাবিকভাবে উপদেশ দিল যেন রিহান। শাহনাজ অবাক হয়, অসহায় চোখে তাকিয়ে থাকে রিহানের মুখের দিকে। রিহান রোদচশমা পরে চোখে গাড়িতে উঠে বসার জন্য উদ্যত হয়। মীরা চলে এসছে। শাহনাজ এদিক ওদিক তাকিয়ে বলে, কথা বলতে চাই আমি উনার সাথে, কল দিতে বলবেন প্লিজ। করুণ শোনালো মেয়েটার মিষ্টি স্বরটা। মীরা আগামাথা কিছু বুঝতে পারে না। রিহান ওকে গাড়িতে বসতে বলে। মীরা বাধ্য মেয়ের মতো উঠে বসে। শিশির এসে পেছনে বসে। রিহান জায়গা ফাঁকা হতে শাহনাজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়, বলে উঠে বসে ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট করবে তার আগেই রিহানের জিপ গাড়িটা নিয়ে ইফাদ এসে থামল ওদের গাড়িটার সামনে। রিহান বসে আছে, শিশির নিজেও অবাক। ইফাদ এসেই সোজা শিশিরের পাশের দরজা ধরে টানে। রিহান গাড়ি লক করে রেখেছে, তাই খুলতে পারল না। বেশ কয়েকবার চেষ্টা করে যখন সফল হলো না, তখন রিহানের কাছে গাড়ির কাছে নক করে অনুরোধ করে বলল, প্লিজ লকটা খুলে দে। শিশিরের সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। আমার বোনের সাথে তোর কিসের কথা? কোনো কথা বলতে হবে না, আমাদের লেট হচ্ছে। বলতে বলতে রিহান গাড়ি স্টার্ট করে দিল। ইফাত ডাকলো পেছনে থেকে, কিন্তু কোনো লাভ হলো না। প্রাইভেট কারটা সাই সাই করে চলে গেল। ইফাত পেছনে থেকে আহত চোখে তাকিয়ে রইল গাড়িটা যতক্ষণ দৃষ্টি আড়াল না হয়। এদিকে মীরা কিছুই বুঝতে পারছে না, কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। শিশির থম মেরে বসে আছে। কাল রাতেই শিশির রিহানের কাছে টেক্সট করে সব জানিয়ে দিয়েছে। ইফাতকে শিশির পছন্দ করে এটা রিহান আগে থেকে জানত। ভেবেছিল ইফাত হয়তো বুঝতে পারবে। নিজের ছন্নছাড়া জীবনে শিশিরকে জায়গা দিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিবে। কিন্তু এর মাঝে রিহান কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিল না। রিহান সেই জন্য ভেবেছিল শিশিরের সাথে কথা বলে মুভ অন করতে বলবে মেয়েটাকে।
কিন্তু কাল রাতে মেয়েটা হঠাৎ নিজে থেকে রিহানকে জানিয়েছে সে অনেক আগে জার্মানিতে পড়তে যাওয়ার জন্য যে তার বাবার ওর সাথে কথা বলে সব ব্যবস্থা করে রেখেছিল। এখন সুযোগ হয়েছে। বিশেষ করে ইউরোপীয় দেশে ইংরেজিতে পড়াশোনা করার সুযোগ রয়েছে, আবার অনেক ক্ষেত্রে সেই দেশের ভাষার দক্ষতা দরকার হতে পারে। বিশেষ করে জার্মানির মতো দেশে বিনা বেতনে পড়ার সুযোগ নিতে হলে জার্মান ভাষা জানতে হবে, যেটা শিশির ভালোই নিজের আয়ত্তে করে নিয়েছে। তাই তেমন কোনো সমস্যা হবে না। শিশির ফ্লাইটে উঠে পড়েছে। 1 ঘন্টা আগেই রিহান মীরা সবাই শিশিরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরেছে। আর বাড়ি ফিরে ইফাদকে বাড়িতে দেখে সবাই হতভম্ব, কারণ ইফাদের অবস্থা খুব বিধ্বস্ত দেখাচ্ছে। মনে হচ্ছে সে অনেক কাঠখড় পুড়িয়ে এখানে এসে পৌঁছেছে। মীরার মায়া হয়। কাজলের মা ইফাদকে দেখে অস্থির হয়। ইফাদকে ফ্রেশ হতে বলে নিজে রান্নাঘরের দিকে ছুটে। বাড়িতে এখন ইফাদ, মীরা, রিহান। আতিকুর চৌধুরী বাড়ি নেই। মেয়েকে এয়ারপোর্ট ছেড়ে তিনি জরুরি কাজে বেরিয়ে গিয়েছে। আর কারিরা বেগম আছে। তিনি রান্নাঘরে যাওয়া মাত্র ইফাদ সোফায় বসা রিহানের মুখোমুখি দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে জিজ্ঞেস করল, শিশির কোথায়? প্লিজ বল না। পুরো বাড়িতে খুঁজেছি, পাচ্ছি না। ছেলেটার কণ্ঠনালী কাঁপছে। রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসে ফোন দেখছে। ইফাদের মন কু ডাকছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ হচ্ছে তার সাথে। কাল রাতে হোয়াটসঅ্যাপ চেক করে সে নিজেও বুঝতে পেরেছিল শিশির ওই মেয়েটার সাথে ইফাদের ঘনিষ্ঠ হওয়ার পিকচারগুলো দেখে নিয়েছে। সেই থেকে কেন জানি শুধু বারবার মনে হচ্ছিল শিশির ওকে নিশ্চয়ই খারাপ ভেবেছে। কিন্তু তাতে ওর কি আসে যায়, ও যেমন তেমন তাই তো ভাববে। কিন্তু সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। শুধু শিশিরের মায়াবী চোখ আর মাথা ভর্তি হালকা বাদামি রঙের চুলগুলো চোখের সামনে ভাসছিল। সকালে পিকচারের ব্যাপারটা নিয়ে কথা বলবে ভেবে নিজেকে শান্ত করে ঘুমিয়ে পড়ে রাতে। কিন্তু সকালে সে উঠার আগেই শিশির শেখ বাড়ি থেকে বেরিয়ে এসছে। রিহান কোনো উত্তর দিল না। মূলত সে কিছু বলবে না এমনটাই হয়তো মনস্থির করেছিল। ইফাদকে কিছু জানাবে না। কিন্তু সেটা আর হলো না। মীরা জানিয়ে দিল, কেন আপনি জানেন না? আপু তো জার্মানি চলে গিয়েছে ইফাদ ভাইয়া। মীরা অবাক হয়ে শুধালো। ইফাদ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময়ের জন্য থমকে গেল। কয়েক সেকেন্ড পেরিয়ে যাওয়ার পরই ইফাদ বিড়বিড় করে আওড়াল, মিথ্যা, শিশির এমন করতে পারে না, বলে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মীরা রিহানের দিকে অবাক হয়ে তাকাতেই রিহান চোখে দিয়ে ইশারা করে আশ্বস্ত করল। কারিরা বেগম সার্ভেন্টের হাত দিয়ে খাবার নিয়ে এসে ইফাদকে না দেখে অবাক হয়। এত সময় লাগে ফ্রেশ হতে? মীরা রদিকে তাকিয়ে বলল, তুই এভাবে দাঁড়িয়ে আছিস যে, বস। আর ইফাদ কোথায়? রিহান এই ব্যাপারটা এভয়েড করে গেল। মীরা কিছু বলার আগে রিহান বসা ছেড়ে দাঁড়িয়ে কারিরা বেগমকে বলে, দুপুরে খাবারটা প্লিজ রুমে দিও মামনি, আমার মাথায় প্রচণ্ড পেইন হচ্ছে। কারিরা বেগম রিহানকে রুমে যেতে বলে মীরাকে রেখে দিল। নিজে হাতে একটা কফি বানিয়ে সেটা মীরার হাতে দিয়ে রিহানের রুমে নিয়ে যেতে বলল। মীরা এর আগে কখনো এই বাড়িতে আসেনি। এত বড় বাড়ি রিহান ভাই কোন রুমে আছে সেটা তো ও জানে না। কারিরা বেগম একজন সার্ভেন্টকে বলে দিল মীরাকে রিহানের রুম দেখিয়ে দেওয়ার জন্য। মীরা রুমে এসে দেখল রিহান খালি গায়ে বিছানায় শুয়ে আছে। মীরার কৌতূহল মন হঠাৎ লজ্জা এসে ভিড় করল। মীরার মন আকুপাকু করছিল শিশিরের আর ইফাদের কাহিনী জানার জন্য। সাথে কাজল ভাইয়ের কি হয়েছে, শাহনাজ আপার সাথে কেন তিনি কথা বলে না? মীরা এসব প্রশ্ন মনের ভেতর কুণ্ডলি পাকিয়ে আছে। বেচারি বুঝতে পারছিল আজ এসবের জবাব পাবে না। রিহান ভাই অসুস্থ এখন, তাই দ্রুত রিহানের দিকে এগিয়ে যায়। রিহান নিজেও চোখ বন্ধ রেখে মীরাকে গম্ভীর স্বরে ডেকে উঠে বলল, কাছে আয়। মীরা কাছে গিয়ে পাশের ছোট টেবিলটায় কফির মগটা রাখতেই রিহান চোখ খুলে মীরাকে হেঁচকা টানে নিজের উপর ফেলে দিল। মীরা হিজাব খুলে নিয়েছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠার পর। মূলত রিহান জোর করেই খুলে দিয়েছে। ভেপসা গরমের কারণে যা একটা অবস্থা।
মীরা দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে নিজেকে সামলে বলল, কফিটা খেয়ে নিন, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আমি নয়তো মাসাজ করে দেব। রিহান মাদকাসক্ত চোখে তাকিয়ে আছে মীরার ও অধরের দিকে। মীরার হৃৎস্পন্দনের গতি বাড়ছে। রিহান নিজের বা হাতের বৃদ্ধা আঙ্গুলটা দিয়ে মীরার ঠোঁটের কোনায় ঘষে। এখানে আছে ঔষধ, আই ওয়ান্ট এ কিস। মীরার শরীর জুড়ে অসহ্য এক শিহরণ বয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই নিজের অধর জোড়া রিহান ভাইয়ের আয়ত্তে আছে বুঝতে সক্ষম হয়। শ্বাস নিতে ব্যর্থ মেয়েটা শক্ত করে শুধু পুরুষটার উদম বুকে খামচে ধরে নখের গেথে গেল সেখানে। রিহান আরো উন্মাদ হলো মীরার আঘাতে। আরো ঘনিষ্ঠ করল মেয়েটাকে নিজের সাথে। কিছু সময় পর ছেড়ে দিল মীরাকে। মীরা ছাড়া পেয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। রিহান এই সুযোগে মীরার উপর উঠে গেল। বুকের চিরচির করে আসা রক্ত ফোটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ এন্ড আই অলসো লাভ ইউর টাচ। ছাড়ুন রিহান ভাই, কেউ এসছে। মীরা বহু কষ্টে কণ্ঠনালী দিয়ে শব্দগুলো বের করেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েটার। শরীর অবশ, একটু নড়াচড়া করবার সুযোগ সায় কিছু পাচ্ছে না। রিহান মীরার কোমরে এক হাত রেখে আরেক হাতে মীরার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। অতঃপর নিজের সাথে আরো ঘনিষ্ঠ করে গলায় মুখ গুজে আছে। মীরার কথা রিহান যেন শুনতে পাচ্ছে না কিছু। উন্মাদ সে। এদিকে কেউ একজন দরজায় নক করছে। মীরা শেষমেশ কোনো উপায় না পেয়ে রিহানের চুল খামচে ধরে। এতক্ষণও ধরেছিল, তবে এবার শক্তি প্রয়োগ করে, যার ফলে ব্যথা পায় রিহান। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে মাথা তুলে বিরক্তিকর স্বরে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? মীরা দূরে যেতে চাইল। রিহান সেটা হতে দিল না। মীরা দরজার দিকে তাকালো। রিহান মীরার দৃষ্টি অনুসরণ করে। চরম বিরক্ত হয় সে। চোখ বন্ধ করে বিরক্তিকর নিঃশ্বাস ত্যাগ করল। মীরাকে ছেড়ে দিয়ে গায়ে শার্ট জোড়াতে জোড়াতে আদেশ করল, এখানে বস। বলেই উঠে গেল রিহান। শার্টের অর্ধেক বোতাম লাগিয়ে দরজা খুলে দেখল দুজন সার্ভেন্ট। রিহান তাদের দরজায় দাঁড়াতে বলে রুমে এলো। একজনের হাতের ট্রেনি, সেটা রেখে আবার ফিরে এসে আরেকটা নিল। মীরা রুমে এলোমেলো বসে আছে। রিহান দরজা বন্ধ করে ফিরে এসে মীরার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মীরার ঘাড়ে হাত রেখে মুখটা নিজের দিকে টেনে আলতো করে মীরার অধর ছুঁয়ে দিল। মীরার নিঃশ্বাস আটকে রইল। রিহান ছেড়ে দিল। মীরার চোখের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে ধমকে উঠে, নিঃশ্বাস নে বেয়াদব। মীরা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সত্যি মীরা নিঃশ্বাস নিতে ভুলে যায় যখন রিহান ভাই তার আশেপাশে থাকে। রিহান উঠে গেল। সব খাবার নিয়ে বিছানায় এসে বসল। মীরা মিনমিন করে বলল, ওয়াশরুম যাই? তাড়াতাড়ি আসবি। মীরা একটু দেরি করে না, দ্রুত ওয়াশরুমে চলে গেল। মিনিট 3 মাথায় মীরা বেরিয়ে এলো। ওড়না দিয়ে মুখ মুছে নিচ্ছে। মীরা বেরুতেই রিহান গেল। ও ফ্রেশ হয়ে দ্রুত বেরিয়ে এলো। রিহান এসেই দেখল মীরা খাবার নিচ্ছে প্লেটে। রিহান এসে সামনে বসল। প্লেট টেনে নিজের কাছে নিল। অতঃপর নিজেই ভাত মেখে লুকমা দিল মীরাকে। মীরা চুপচাপ খেয়ে নিল। খাবার শেষ। রিহান সব রেখে এসে মীরার কোলে ফের মাথা রাখল। উবু হয়ে কোমর জড়িয়ে ধরে নাক ঘেঁষে মীরার কামিজের উপর দিয়ে পেটে। মীরা রিহানের চুল খামচে ধরে। রিহান শান্ত স্বরে বলল, বিয়ে তো করে নিলাম, কিন্তু বাসরটা হচ্ছে না। মীরা মুখ খুলে কিছু বলল না। লজ্জায় কান গরম হয়। কিছু সময় চুপ থেকে বলল, আপনার না মাথা ব্যথা, ঘুমান, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মীরা চুল টেনে দেয় আস্তে আস্তে। রিহান কিছু সময় ব্যবধানে ঘুমিয়ে পড়ে। শাহনাজের একটা পরীক্ষা ছিল। শেষ হতে হতে সন্ধ্যা 5টা বাজল। এখন 5টা মানে একদম সন্ধ্যা। শাহনাজ তড়িঘড়ি করে বেরিয়ে এলো ভার্সিটি থেকে। অনেক স্টুডেন্ট, গাড়ি নেই।
এদিকে শাহনাজ কোনো গাড়ি পাচ্ছে না। ওর এক ফ্রেন্ড ওকে জোর করে নিয়ে গেল একটা চটপটি স্টলে। সেখানে ভেতরে বাহিরে বসার জায়গা আছে। শাহনাজ বাহিরে বসল। ওর ফ্রেন্ড গেল ভেতরে অর্ডার করতে। তখন শাহনাজের ফোনে কল এলো। শাহনাজ ব্যাগ থেকে ফোন বের করে দেখল একটা বিদেশি নাম্বার। কলটা দেখে শাহনাজ অবাক হলো। হাত কাঁপতে লাগলো। কলটা কতক্ষণ বাজার পর কেটে গেল। আর কলটা কাটা মাত্র শাহনাজের হুঁশ এলো। এতক্ষণ যেন ঘুরেছিল। 26টা কল এই একই নাম্বার থেকে, সেই 4টা থেকে কল আসছে। শাহনাজের ভাবনার মাঝে আবার কল এলো। শাহনাজ দ্রুত কল রিসিভ করে নিল। কাজল ফোনের ওপাশ থেকে রাশভারী কণ্ঠে, অনেকগুলো কল দিয়েছি, কতদিন পর পুরুষটার স্বর শুনতে পেল। শাহনাজ থম মেরে গেল। ব্যাগ নিয়ে উঠে হাঁটা ধরে স্টেশনের দিকে। হাঁটার শব্দ হয়তো শুনতে পাচ্ছে কাজল। শাহনাজ অনেকক্ষণ পর মিনমিন করে বলল, আমি এক্সাম হলে ছিলাম। ওহ আচ্ছা, এক্সাম কেমন হলো? কাজল শান্ত স্বরে জানতে চাইলে। তবে ভেতরে ভেতরে পুরুষটা এলোমেলো হচ্ছে। এতদিন কিভাবে নিজেকে সামলেছ সে নিজেও জানে না। আজ যখন রিহান কল করে শাহনাজের সাথে যোগাযোগ করতে বলল, তখন থেকে তো কল লাগাচ্ছিল মেয়েটাকে, কিন্তু মেয়ের তো খবর নেই। কাজলের ভাবনার মাঝে শাহনাজ ভেবেচিন্তে জবাব দিল, ভালো। তারপরও অনেকদিন কথা না বলায় দুজনের মাঝেই জোরতা কাজ করছিল। তবে অনেকক্ষণ কথা বলতে বলতে দুজনে আবার আগের মতো স্বাভাবিক হলো। কথা বলতে বলতে শাহনাজ প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর কাজলকে জানিয়ে দিল। কাজল কিছু সময় নীরবতা পালন করল, এরপর এক পর্যায়ে বলে উঠল, আমি এই মাসে লাস্ট বাংলাদেশ ব্যাক করব শাহনাজ। বাবা মাকে বলবে রিহান তোমার কথা। তুমি কি বলো? আপনার যা ভালো মনে হয়। কাজল মৃদু হাসল। মেয়েটা সম্পূর্ণ দায়িত্ব তার উপর চাপিয়ে দিচ্ছে। শাহনাজ মোড়ের কাছে অটো থামতে কাজলকে বলে কল কাটল। কাজল কল কেটে ফোনটা বুকে চেপে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে শাহনাজের সৌন্দর্য বর্ণনা করতে ব্যস্ত হল। কোমর সমান লম্বা চুল, কাজল কালো চোখ, কপালে ছোট কালো একটা টিপ, জোড়া ভ্রুর মাঝে দারুণ সুন্দর লাগে ওই টিপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, মায়াবী চোখ জোড়ায় একদম নেশা ধরে যাওয়ার মতো। কাজল চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতে লাগল। মীরা শোয়া থেকে উঠে বসে চারদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখল। মাথাটা অল্প ভার লাগছে। দেয়ালে দামি ঘড়িটার দিকে নজর পড়তে দেখল সন্ধ্যা 6:30 বাজে। মীরা অবাক হল। এত সময় ঘুমিয়েছে? তখন তো বিকেল 4টা ছিল। আর রিহান ভাই ঘুমিয়েছিল। সে কোথায়? আর নিজেই বা কখন ঘুমালো? মীরার হঠাৎ মনে ভয় ধরল। এত বড় একটা রুমে সে একা ঘুমিয়ে আছে। তার উপর ঘুম ভেঙেছে খারাপ একটা স্বপ্ন দেখে। তাই ভীতু চোখে এদিক ওদিক তাকালো। মীরা যখন ভয় এদিক ওদিক তাকাতে ব্যস্ত, রিহান রুমে প্রবেশ করে অধর কোণে মুচকি হাসি নিয়ে নিজের উপস্থিতি জানান দিতে বলে উঠল, আমি এখানে যান। মীরা ঘাড় ঘুরিয়ে রিহানকে দেখল। হাতে 2টা মগ, হয়তো কফি হবে। তবে মীরা সে সব না ভেবে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। ঝড়ের বেগে এসে রিহানের বুকে আলগোছে মাথা রাখল। রিহান একটু অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেল, তবে নিজেকে সামলে নিল। হাতের মগ সাইডে টেবিলে রেখে মীরাকে জড়িয়ে নিল। মীরা রিহানের বুকে নাক ঘষে মিনমিন করে জিজ্ঞেস করল, আমরা বাড়ি যাব না রিহান ভাই? রিহান বিছানায় পড়ে থাকা ওড়নার দিকে তাকিয়ে অধর বাঁকিয়ে হাসে। মেয়েটা কি ভয় পেয়েছে তাকে ঘুম থেকে উঠে দেখতে না পেয়ে? এমন ভুল তো করার কথা নয়। নিজেকে সবসময় পরিপাটি করে রাখার মেয়ে আর ওড়না নেয়নি। রিহান নিচু হয়ে মীরার কানের কাছে মুখ নিল। ফিসফিস করে বলল, আজ বাড়ি যাব না। কফিটা খেয়ে রেডি হয়ে নে। মামনি তেকে শাড়ি পরিয়ে দিবে। মেয়েটা তার বুক থেকে মাথা তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।
আজ সকালে শাড়ি পরতে নিষেধ করে, আবার এখন বলছে শাড়ি পরতে। মীরা সত্যি রিহান ভাইয়ের মতিগতি বুঝতে পারে না। মীরা বলে উঠল, কিন্তু আপনি না শাড়ি পরতে নিষেধ করলেন। হ্যাঁ, কিন্তু আমার সামনে তো পরাই যাবে। বলতে বলতে একটা মগ হাতে নিয়ে সেটা চুমুক দিল। তারপর মগটা রেখে মীরার মুখটা দুই হাতে রাজলে নিয়ে মীরার অধর নিজের অধরের ভাঁজে নিয়ে কফিটা মীরার মুখে দিয়ে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটল মীরা আচমকাই কিছু বুঝতে পারে না। মস্তিষ্ক বিষয়টা বুঝতে একটু সময় নিল। যতক্ষণ বুঝতে পারে ততক্ষণে লজ্জায় চোখ বন্ধ করে নিল। রিহান কফি মুখে দিয়ে ক্ষান্ত হল না। দীর্ঘ এক অধর চুম্বনে লিপ্ত হল। সময় গড়াল। মীরার দম বন্ধ হয়ে আসে। ছটফট করতে রিহান ছাড়ল মীরাকে। বাঁকা হাসল। মীরা জোরে জোরে শ্বাস টানে। রিহান তখন মীরার কোমর জড়িয়ে ধরে, ঘনিষ্ঠ করে রেখেছে নিজের দেহের সাথে। মীরা কিছু সময় অতিক্রম হলে চোখ খুলে। রিহান তখন মীরার কপালে চুমু খেল ফের। অতঃপর অধর অদ্ভুত হাসি